গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 26, 26তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে বলো পরীক্ষা কেমন দিলে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কথা বলছি। তো গত শনি এবং রবিবার 2 দিন ধরে এই পরীক্ষা হলো। তো প্রত্যেকে অনেকেই আছো যারা আমাদের ক্লাস ফলো করতে, প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে পরীক্ষা কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে। অনেকেই বলেছে স্যার অনেক কোশ্চেন কমন এসছে, খুবই ভালো হয়েছে। যাই হোক, তো পরীক্ষা একটা হয়ে গেছে পিএসসি ক্লার্কশিপ। তো ক্লার্কশিপ পরীক্ষা একটা পরীক্ষায় তো শেষ নয়। যারা ক্লার্কশিপকে টার্গেট করেছিলে, তো ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 1 সবে হলো, এটা কমপ্লিট হয়েছে। এখনো বাকি রয়েছে পার্ট 2। তো এটা হচ্ছে এমসিকিউ বেসড অবজেক্টিভ, যেটা হয়ে গেছে তোমাদের। এবং এবার রয়েছে পার্ট 2, হচ্ছে ডেসক্রিপটিভ। এটা লিখতে হবে 50 বাংলা 50 ইংরেজি, বা এখানে বাংলার জায়গায় আর অন্যান্য মাতৃভাষা আছে কিছু। তো পার্ট 2 জন্য প্রত্যেকে এবার প্রস্তুতি নাও যারা ক্লার্কশিপকে ফোকাস করে আছো। পাশাপাশি আরো অনেক পরীক্ষার্থী ছিলে যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ, এটাও দিয়েছ। তো পরীক্ষা কেমন হয়েছে সেটার উপরে অনেকে গতবার ক্লার্কশিপে 55-60 পেয়েও কিন্তু পার্ট 2-তে বেশি নম্বর পেয়ে কোয়ালিফাই করেছে ফাইনাল মেরিট লিস্টে। তাহলে এই নয় যে তোমার পরীক্ষা হয়তো অনেকে ভাবছো যে আমার স্যার 55-60 50, যাই হোক, যদি পার্ট 2-তে তুমি ভালো স্কোর করতে পারো সেখানেও কিন্তু পরীক্ষায় চাকরি পাওয়া সম্ভব। তাহলে এখানে পার্ট 2 100 নম্বরের পরীক্ষা হয়ে গেছে, এখনো 100 বাকি রয়েছে। দুটো মিলিয়ে মেরিট লিস্ট হবে 200 নম্বরের মধ্যে। তো প্রত্যেককে বলবো পার্ট 2টার জন্য পড়তে থাকো। যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য টার্গেট করে আছো, মানে ক্লার্কশিপ চাকরির জন্য টার্গেট করে আছো, তাদেরকে বলবো পার্ট 2-র দিকে ফোকাস কর। পার্ট 2-তে 50-50, অর্থাৎ বাংলা থাকে 50, ইংরাজি থাকে 50। বাংলার জায়গায় অনেকের আঞ্চলিক কিছু মাতৃভাষা এখানে আছে। যাই হোক, তো এবার আর অন্যান্য যারা পরীক্ষার্থী আছো, সামনে যে পরীক্ষাগুলো আছে, কেউ রেল দেবে, এনটিপিসি আছে, কারোর রয়েছে ডাব্লিউবিপি ইত্যাদি বিভিন্ন পরীক্ষা আছে। তো সমস্ত পরীক্ষা যেগুলো আছে আপকামিং, সেই ধরনের প্র্যাকটিস সেট কিন্তু করানো হবে। আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ, আমার ক্লাস সকাল 7:30 থেকে করানো হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় তোমরা একবার দেখে রাখো। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে পাবে, এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো চলো, তো আমরা আজকের যে প্রশ্ন আলোচনা করব তার আগে আমাদের যে ব্যাচগুলো চলছে, ফাউন্ডেশন ব্যাচ 4.0, যারা ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও এই ব্যাচটা নাও, যেটা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। আর যদি রেলের শুধু চাও, শুধু রেলের একটা ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, ব্যাচ নাম্বার 2, এটা নিতে পারো। এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ রয়েছে, একদম নিউ ব্যাচ, শুধু প্র্যাকটিস যদি চাও এই ব্যাচটা তোমার নিতে হবে। তো চলো আজকের আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, প্রথম প্রশ্ন বলো। তাহলে পরীক্ষা একটা হয়েছে, যার যেমনই হোক, এবার পরবর্তী স্টেপ যেগুলো আছে সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে। যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে পাচ্ছ না, যা হওয়ার হয়ে গেছে। এবার তোমাকে নেক্সট রাউন্ডের জন্য খেলতে হবে বা প্রস্তুতি নিতে হবে। আচ্ছা চলো, প্রথম প্রশ্ন, যুগান্তর দল গঠিত হয় নিম্নলিখিত কোন সালে? যুগান্তর দল, এই যুগান্তর দল এর প্রতিষ্ঠাতা কে? যুগান্তর দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠা করে, কোন সালে প্রতিষ্ঠা হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 1906 সালে আমাদের কলকাতাতে এই যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়েছিল, এবং প্রতিষ্ঠাতার নাম আমরা পাচ্ছি বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ, তাকেই প্রতিষ্ঠাতা ধরা হয়। তার সঙ্গে আরো অনেকজন বিপ্লবী ছিল, 21 জন বিপ্লবী ছিল। হেমচন্দ্র কানুনগো
পাশাপাশি আরো সতীশচন্দ্র সামন্ত যদিও অনুশীলন সমিতির নাম পাচ্ছি। তো বাংলায় প্রথম যে বিপ্লবী দল গঠন ওঠে অনুশীলন সমিতি 1902 সালে। অনেকে 1902 করতে পারো, যাদের 2 মনে হচ্ছে। 1902 সালে গঠিত হয়েছিল অনুশীলন সমিতি। প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র সামন্ত এদের প্রতিষ্ঠাতা ধরা হয়। এই অনুশীলন সমিতির বেশ কিছু শাখা কিন্তু বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল। তাহলে অনুশীলন সমিতিটা কত সালে গঠিত হয়? 1902 সালে। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষা আসে, সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। তাহলে এই যেটা আমরা বললাম এটা কিন্তু বলেছি যুগান্তর দল সম্পর্কে। কোন দল সম্পর্কে? এটা কিন্তু যুগান্তর দল সম্পর্কে বলা হয়েছে। এটা কিন্তু অনুশীলন সমিতি ভাবলে হবে না। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন। গান্ধীজির অনুপ্রেরণা আনটু দ্য লাস্ট গ্রন্থটি কার রচনা? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? গান্ধীজির অনুপ্রেরণা আনটু দ্য লাস্ট গ্রন্থটি কার রচনা? বরিস ইয়েলটসিন, জন রাস্কিন, পুস্কিন, রাস্কিন, বন্ড। আনটু দ্য লাস্ট অর্থাৎ বাংলায় বললে হয় শেষ পর্যন্ত। বইটা ইংরেজিতে লেখা আনটু দ্য লাস্ট। এই বইটি কে রচনা করেন? সমস্যা হবে তোমাদের এই দুটো অপশন সিলেক্ট করতে। এই দুটো ধরো প্রথমে এলিমিনেট করে দিয়েছো তুমি, জন রাস্কিন, রাস্কিন, বন্ড। দুইজন কিন্তু আলাদা ব্যক্তি, মনে রাখবে আলাদা ব্যক্তি। উত্তর হবে জন রাস্কিনের লেখা আনটু দ্য লাস্ট। তাহলে অপশন এখানে বি সঠিক উত্তর হয়ে যাবে। এক ব্যক্তি একটি অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? ফিজিক্সের কোশ্চেন, স্থিতি গতি, যেখানে আমরা অতিক্রান্ত দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে, এই সমস্ত বিষয়ে আলোচনা করি। প্রত্যেকে বলো কি হবে সঠিক উত্তর এখানে? বৃত্তটা কি? অর্ধবৃত্ত। ভালো করে খেয়াল করো, এইভাবে ধরো একটা বস্তু যাচ্ছে, একটা বৃত্তাকার পথে সে যাচ্ছে। সে যাত্রা শুরু করেছিল এই এ বিন্দু থেকে, যাত্রা শেষ করেছে ধরো বি বিন্দুতে, যাত্রা শেষ করেছে। সে যাত্রা শুরু করেছিল এখান থেকে, এইভাবে এইভাবে যেতে যেতে পৌঁছাতে এখানে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে আগে বলো। এখানে আমরা যদি দেখি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এই অর্ধবৃত্তাকার পথটাই হবে অতিক্রান্ত দূরত্ব। ভালো করে বুঝে নাও, অনেকে যারা আছো নতুন, অনেকে এই জিনিসটা ভুল করে। সরণ কাকে বলে, অতিক্রান্ত দূরত্ব কাকে বলে, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। অতিক্রান্ত দূরত্ব মানে তুমি যতটা পথ গিয়েছো, যে দিক থেকে গিয়েছো সেটা। তাহলে সেটা হবে, আমরা বৃত্তের পরিধি, ফর্মুলা কি? তোমাকে যদি বার করতে বলে বৃত্তের পরিধি, এর ফর্মুলা কি হচ্ছে? ফর্মুলা হচ্ছে 2πr। এখানে আর হচ্ছে কি? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ধরো এটা একটা বৃত্ত, এই ব্যাসার্ধটা যদি আমরা আর ধরি, তাহলে এটা তো পুরো বৃত্ত নয়, অর্ধবৃত্ত। তাহলে এর অতিক্রান্ত দূরত্ব হবে 2πr ভাগ 2, অর্থাৎ πr হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমরা সূত্র অনুযায়ী পেলাম। এবার আমরা যদি বলি সরণ কত, এখানে বস্তুটার সরণ কত হবে? সরণ কিন্তু, সরণ মানে কি? সরণ মানে কোনো বস্তু প্রথমে কোথায় ছিল এবং শেষ কোথায় পৌঁছালো। প্রথম এবং শেষ বিন্দু, প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যে সরল রেখা টানো একটা। তাহলে এখান থেকে আমরা যদি একটা সরল রেখা টানি এই পর্যন্ত, সরণ হচ্ছে এ থেকে বি, অর্থাৎ আর প্লাস আর, 2r। তো ব্যাপারটা একটু আমি ভেঙে চুরে বোঝালাম তোমাদের। আশা করি যারা এই বিষয়টা বুঝতে পারো না, বুঝতে সুবিধা হবে। এবার তুমি অনুপাত করে দাও। তাহলে সরণটাকে আগে রাখতে হবে আমাকে। সরণ এখানে এইটা যদি সরণ যদি নিচে রাখো ভুল হয়ে যাবে, কারণ সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত চেয়েছে, উল্টে যাবে তখন। অতিক্রান্ত দূরত্ব কি হবে? সরণ হলো 2r,
অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাই আর। তাহলে এখানে আর এবং আর তুমি কেটে দাও, আর এবং আর কেটে দাও, তাহলে হয়ে যাবে 2/পাই। এটাই হচ্ছে অতিক্রান্ত সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এগুলো কিন্তু তোমরা অনেকে জানো, অনেকে ভুল করো, বারবার ভুল করো। ব্যাপারটা ভালো করে দেখে নাও। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের নাম আমরা প্রত্যেকেই জানি। মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যেটা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। তো এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপাল। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এই নেপালে এটি কিন্তু মাউন্ট এভারেস্ট নামে পরিচিত নয়, নেপালে এদের নাম আছে আলাদা। নেপালে কি নামে পরিচিত? আমরা মাউন্ট এভারেস্ট বলছি, নেপালে বলা হচ্ছে এটাকে সাগর মাথা, এই রকম নামে নেপালে পরিচিত আছে। তিব্বতে, তিব্বতে এই মাউন্ট এভারেস্ট চোমোলাংমা বা চোমোলাংথা যেটা বলা হয় এই নামে পরিচিত আছে। আচ্ছা, এই মাউন্ট এভারেস্টটা যেটাকে বলা হয় মাদার গডেস অফ দ্য ওয়ার্ল্ড নেপালি ভাষায়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে দ্য হেড ইন দ্য গ্রেট ব্লু স্কাই। বলো 3 বিঘা করিডোর কোন রাজ্যে অবস্থিত? 3 বিঘা করিডোর এটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে, মুম্বাই, পশ্চিমবঙ্গে, ছত্তিশগড়ে? মহারাষ্ট্র, মুম্বাই, পশ্চিমবঙ্গ নাকি ছত্তিশগড় হবে? উত্তর কি হবে? উত্তর হবে পশ্চিমবঙ্গে। এই 3 বিঘা করিডোর এটা ভারত এবং বাংলাদেশের সীমান্তে আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের, যদি বলো কোন জেলায়, এটি কোচবিহার জেলায় এই করিডোরটা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ বা ভারত বাংলাদেশের সীমানাবর্তী একটা করিডোর। 2030 সালে ফিফা বিশ্বকাপ কয়টি মহাদেশে অনুষ্ঠিত হবে? ভালো করে কোশ্চেনটা পড়বে, দেন অ্যান্সার করবে। 2030 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ মেন্স, কিছু বলা না থাকলে বুঝে নেবে পুরুষদের কথাই বলা হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে উত্তর কি হবে? 2030 সালে কয়টি মহাদেশে, কয়টি কন্টিনেন্ট, অর্থাৎ দেশ কিন্তু বলেনি, মহাদেশ। প্রত্যেকবার দেখা যায় বিশ্বকাপ হয় একটা দেশে হয়, না 2টি কি 3টি দেশে হয়, একটা মহাদেশের মধ্যেই থাকে। কিন্তু 2030 সালে, যেহেতু 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল উরুগুয়েতে, উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়, সেই বিশ্বকাপ 100 বছর পূর্ণ হবে 30 সালে এসে। এবং এখানে 6টা দেশে এই খেলা হবে। মহাদেশ বললে হবে 3টি মহাদেশে, আর দেশ বললে হবে কটি দেশ বললে হবে 6টি দেশে অনুষ্ঠিত হবে। তাহলে দেশ কি কি? 1 নম্বর হচ্ছে মরক্কো, 2 পর্তুগাল, 3 স্পেন, 4 উরুগুয়ে, 5 আর্জেন্টিনা, 6 প্যারাগুয়ে। তাহলে 6টি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যদি বলো 3টি মহাদেশ স্যার কি কি? মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশে, মরক্কো আফ্রিকা মহাদেশে। পর্তুগাল এবং স্পেন এটা হচ্ছে ইউরোপে পড়ছে, ইউরোপ মহাদেশে। উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। তাহলে এটাকে আমরা লিখলাম সাউথ আমেরিকা। এগুলো আমি অনেকবার তোমাদেরকে বলেছি। দেখো রেলের পরীক্ষায় এই কোশ্চেনগুলো কিন্তু আসবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে? ভারতবর্ষের সংবিধান যদি আমরা দেখি, তফসিল যেটাকে ইংরেজিতে বলি আমরা শিডিউল, শিডিউল হচ্ছে মোট বর্তমানে 12টি তফসিলের মধ্যে কোন তফসিলে এটা বলা হয়েছে? সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে যারা কানেক্ট হচ্ছে বলো সঠিক উত্তর কোনটি হবে? উত্তর হয়ে যাবে প্রথম তফসিল। একদম প্রথমেই ভারতবর্ষের প্রথম তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা কতটা হবে সেটা বলা হয়েছে। ওকে, দ্বিতীয় তফসিলে বেতন ভাতা সম্পর্কে বলা হয়েছে।
ভারতের প্রধান প্রধান যারা ব্যক্তিত্ব আছে, ধরো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, এইগুলো। সপ্তম তফসিলে কি বলা হয়েছে বলতো? কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। অষ্টম তফসিলে ভাষা, নবম ভূমি এবং ভূমি রাজস্ব সংক্রান্ত, দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইন, এই সমস্ত বিষয় বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত? ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ডক্টর রাজীব কুমার, তিনি বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে এবং তিনি কত বছরের জন্য নিযুক্ত হয়েছেন? 6 বছরের জন্য। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না। এর কারণ, কাঁচ তাপের সুপরিবাহী, কুপরিবাহী, অন্তরক নাকি অর্ধপরিবাহী? অর্থাৎ তাপ দিলে দেখা যাবে কাঁচ ফেটে গেছে, কিন্তু কোনো লোহাকে তুমি তাপ দাও বা অ্যালুমিনিয়ামকে তাপ দাও, ফাটবে না। তামাকে তাপ দাও, ফাটবে না, কারণ সেটা তড়িতের ভালো পরিবাহী। যেগুলো তাপ পরিবহন করতে পারে না, কুপরিবাহী, সেক্ষেত্রে বিভিন্ন রকম ঘটনা দেখতে পাবো। তো কাঁচ হচ্ছে তড়িতের কুপরিবাহী, যার কারণে কাঁচ ফেটে যায়। তুমি যদি কাঠ রাখো, কাঠ তড়িতের বা এটা তাপের যদি বলি, কুপরিবাহী। তাপ নিয়ে কথা হচ্ছে, তাপ তড়িৎ দুটো আলাদা। তুমি কাঠকে তাপ দিলে কাঠ কি হবে? কাঠে আগুন ধরে যাবে, পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু কাঁচ সেটা প্রথমে ফেটে যাবে, ধীরে ধীরে গলতে শুরু করবে উচ্চ উষ্ণতায়। নিম্নলিখিত কোনটি একটি ছড়যুক্ত বাদ্যযন্ত্র যেটি ভারতীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রামনারায়ণ দ্বারা জনপ্রিয়তা লাভ করে, তাকে আন্তর্জাতিক বিখ্যাত বানায়? নিচের কোন যন্ত্রের কথা এখানে বলা হচ্ছে? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে এখানে? বীণা, সারঙ্গী, গিটার নাকি ম্যান্ডোলিন? বলো কি হবে এখানে সঠিক উত্তর? সকলে সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। উত্তর হবে এখানে অপশন বি, সারেঙ্গি। প্রথম পাট শিল্প কোথায় গড়ে ওঠে? ভারতবর্ষে প্রথম পাট শিল্প গড়ে ওঠে কত সালে, কোথায়? তো পাট শিল্প প্রথম গড়ে ওঠে কোথায়, তার আগে বলো গড়ে ওঠে কত সালে? 1855 সালে। এবার কোশ্চেন হচ্ছে, পাট উৎপাদনে প্রথম কারা? পশ্চিমবঙ্গ। পাট উৎপাদনে ভারত প্রথম, পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। তো প্রথম পাটকল গড়ে ওঠে আমাদের রিষড়া, কলকাতা বা হুগলির রিষড়াতে প্রথম পাটকল গড়ে ওঠে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। রিষড়াতে প্রথম পাটকল গড়ে ওঠে কত সালে? 1855 সালে। পাট উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ পাট গবেষণাগার কলকাতা ব্যারাকপুরে আছে। চেহেলগানি কে ধ্বংস করেছিলেন? সিজিএলের কোশ্চেন। চেহেলগানি, যেটাকে বলা হয় 40 চক্র বা বান্দেগানি চেহেলগানি, 40 চক্র প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। এটা আমরা জানি। এটাকে কে ধ্বংস করেন? উত্তর কি হবে এখানে? উত্তর হয়ে যাবে গিয়াসুদ্দিন বলবন। তার শাসনকালে তিনি যখন ক্ষমতায় আসেন, তখন এই বন্দেগানি চেহেলগান বা 40 চক্রের তিনি ধ্বংস করেন।
40 চক্রের কথা এখানে বলা হচ্ছে। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন এখানে কোনটি? মহেঞ্জোদাড়ো, লোথাল, কালীবঙ্গান, সুতকাজেন্দার। প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো রাজস্থানে অবস্থিত হচ্ছে কালীবঙ্গান। লোথাল কোথায় আছে? গুজরাটে আছে, গুজরাট রাজ্যে পড়ছে। মহেঞ্জোদাড়ো এটা পাকিস্তানে পড়ছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে মহেঞ্জোদাড়োর নিদর্শন পাওয়া গেছে। তোমরা বলবে সুতকাজেন্দার বা সুতকাজেন্দার এটা কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতা মানেই সিন্ধু সভ্যতা, মনে রাখবে। হরপ্পা সভ্যতা মানেই হচ্ছে সিন্ধু সভ্যতা, খেয়াল রাখবে। কাতারের মুদ্রার নাম কি? কাতার দেশটির মুদ্রার নাম কি? কাতারি দিনার, র‍্যান্ড, রুবেল, রিয়াল। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। তো এখানে সঠিক উত্তর হবে কাতারি রিয়াল, সঠিক উত্তর হবে রিয়াল। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল, রাশিয়ান রুবেল। র‍্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার মুদ্রা হচ্ছে রুবেল। দিনার ইরাকি দিনার আছে, ইরাকে আছে। বলো ডিএনএ, ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি হলো কোনটি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তাহলে ডিএনএ আরএনএ নিয়ে আমরা অনেক কথা বলি। ডিএনএ তে কি রয়েছে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর সাইটোসিন। এর মধ্যে পিউরিন বেস কিছু, দুটো হচ্ছে পিউরিন, দুটি পিরিমিডিন বেস। এখানে পিরিমিডিন বেস হচ্ছে থাইমিন এবং সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, এটা হচ্ছে পিউরিন বেস। আরএনএ তে পিরিমিডিন বেস হবে থাইমিনের জায়গায় ইউরাসিল এবং সাইটোসিন। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, কোনটি নয়। পৃথিবীর বৃহত্তম দ্বীপ এখানে কোনটি হবে বলো। সঠিক উত্তর অপশনে গ্রিনল্যান্ড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন। আরে, ভারতের প্রথম ইংরাজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? উত্তর আমরা প্রত্যেকে জানি, জেমস অগাস্টাস হিকি। তো বলো এই পত্রিকার নাম কি ছিল? ইংরেজি পত্রিকা যেটার কথা আমরা বললাম এর নাম কি ছিল? বেঙ্গল গেজেট। অনেক কোশ্চেন এখান থেকে করানো যায়। এই বেঙ্গল গেজেট এর তাহলে সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কত সালে? 1780 সালে প্রকাশিত হয়। কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা থেকে প্রকাশিত হয়, কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এবার তোমরা বলো এই যে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হয়েছিল এটা দৈনিক পত্রিকা ছিল, সাপ্তাহিক নাকি মাসিক পত্রিকা? বেঙ্গল গেজেট 1780 সালে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র যেটা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। তাহলে এটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, উইকলি প্রকাশিত হতো, সাপ্তাহিক পত্রিকা ছিল। এই পয়েন্টগুলো তোমরা একটু নোট করে নেবে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল। ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কোন দেশে অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে আফ্রিকা মহাদেশে বা আফ্রিকাতে অবস্থিত।
শম্ভু মহারাজ নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন? শম্ভু মহারাজ। তো ভারতবর্ষে 8টি রয়েছে ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য। কি কি রয়েছে? মণিপুরি আছে, কত্থক। মণিপুরি কোথায় দেখা যায়? মণিপুরে। কত্থক উত্তর ভারত, কথাকলি কেরালা। আচ্ছা, ওড়িশি কিন্তু তোমার ধ্রুপদী নয়। মোহিনীআট্টম, ভারতনাট্যম। মোহিনীআট্টম কেরালা, ভারতনাট্যম রয়েছে, সত্তারিয়া রয়েছে, আর কি রয়েছে বলো, প্রত্যেকে বলো। আচ্ছা, এখানে শম্ভু মহারাজ, কত্থক বিরজু মহারাজ, কত্থক অর্চনা মহারাজ। এই মহারাজ নাম দেখলে কত্থক করে দেবে, উত্তর সঠিক হয়ে যাবে। 2022 সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হয়? 2022 সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হয়? দু সালে হয়েছিল বার্মিংহাম, যেটা হচ্ছে ইংল্যান্ডে। 2026-এ কোথায় হবে? 2026-এ হবে গ্লাসগো, স্কটল্যান্ডে। গোল্ড কোস্টে হয়েছিল 2018 সালে, এটা অস্ট্রেলিয়াতে। ভিক্টোরিয়াতে 2026-এ হওয়ার কথা ছিল, কিন্তু ওটা হচ্ছে না, সেটা গ্লাসগোতে হবে। আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে ফাউন্ডেশন 4.0, এটাই ভর্তি হয়ে যাও যারা ফাউন্ডেশন ব্যাচ চাইছো। শুধু রেল চাইলে রেলের এই ফাউন্ডেশনে তোমাকে ভর্তি হতে হবে। আচ্ছা, এটা তো পরীক্ষা হয়ে গেছে, আমাদের এই ব্যাচ প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গেছে, এটা কমপ্লিট ব্যাচ রয়েছে। ডাব্লিউবি প্রাইমারি টেট ব্যাচ আছে, তো আরও বেশ কিছু ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার 21 নম্বর কোশ্চেন বলছে, দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধীকে প্রহার করার পাশাপাশি শ্বেতাঙ্গ কর্তৃক পথে ফেলে দেওয়া হয়েছিল? কেপটাউন, ডারবান, জোহান্সবার্গ, প্রিটোরিয়া। আফ্রিকার গান্ধী কাকে বলা হয়? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কিন্তু ছিলেন প্রথম কর্মজীবন। আচ্ছা, সেখানে আফ্রিকার গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে। নেলসন ম্যান্ডেলা, যিনি ভারতের দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। খান আব্দুল গফর খান প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপ্ত, তারপর নেলসন ম্যান্ডেলা কে দেওয়া হয়, মানে সে পরের বছরেই নয়, 2-1 বছর পরে। আচ্ছা, এখানে উত্তর হবে প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এই ঘটনাটি ঘটে। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? মাস্টারদা সূর্য সেন, 1930 সালে। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা আসে এই ধরনের প্রশ্ন, বিশেষ করে ডাব্লিউবিপি পিএসসির পরীক্ষাগুলোতে তো প্রচুরবার এসছে। মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড অগ্নাশয়কে বলা হয়, কারণ এটি উৎসেচক ক্ষরণ করে আবার হরমোন ক্ষরণ করে। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? আমরা জানি বাবরের সঙ্গে পানিপথের যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি আমন্ত্রণ নিশ্চয়ই দেয়নি। ইব্রাহিম লোদির ঘনিষ্ঠরা দিয়েছিল, সিকিন্দার লোদি হবে না। উত্তর কি হবে? দৌলত খা লোদি। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পানিপথের যুদ্ধ কবে হয়? 1526 সালে। তোমাদের গত একদিনের হোমওয়ার্ক ছিল এটি। সিলভার রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? রজত বিপ্লব হচ্ছে ডিমের সঙ্গে যুক্ত। কবে ওয়ার্ল্ড পোলিও ডে পালিত হয়? এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো। 26 কোশ্চেনে স্কোর কত হচ্ছে একটু জানিয়ে দেবে কমেন্টে, এবং প্রত্যেকে তোমাদের নেক্সট টার্গেট ফিক্সড করে নাও। যারা ক্লার্কশিপকে টার্গেট করছো, পার্ট 2-কে ভালো করে তোমার এখন থেকেই চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না।
কম্পিটিশন দিনের পর দিন যেভাবে বাড়ছে, তোমাকেও সেইভাবে পড়াশোনার লেভেলটাকেও বাড়াতে হবে। এবং তোমরা যারা অন্যান্য পরীক্ষা দেবে, রেল বা অন্যান্য এসএসসি, এমটিএস, জিডি, ডাব্লিউবিপি, সবাই কিন্তু পড়াশোনা শুরু করো খুব সুন্দর করে। ক্লার্কশিপ ধরো অনেকে দিয়েছো, ডাব্লিউবিপি যারা দেয় এমন না ক্লার্কশিপ দেয় না, বা রেল পরীক্ষা দিচ্ছ মানে এই না ক্লার্কশিপ দেওয়া হয় না। তো একটা পরীক্ষা থাকলে একটা চাপ থাকে, প্রেশার থাকে, একটা হয়ে গেছে ধরো। যারা শুধু ক্লার্কশিপ টার্গেট করবে, মেন পড়তে হবে। যারা রেল ডাব্লিউবিপি ফোকাস করছো তারা সেই দিকে আবার মানে ফুল ফোকাসটা করো। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস পেতে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল, এবং এই অ্যাপ TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো, পেড কোর্স সেখানে তোমরা পাবে। তাহলে এখানে আজকের সেশন এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।